আমরা যে চ্যাপ্টারটি পড়ছি তার নাম তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র কাকে বলে, তড়িৎ ক্ষেত্রের কনসেপ্ট কি, আজকে সেইটা আমরা জানব। তড়িৎ ক্ষেত্র মানে হচ্ছে এইখানে যদি কোনো একটা চার্জ থাকে, আধান থাকে, এই আধানের আশেপাশে যদি অন্য একটি আধানকে আনা যায়, তাহলে এই আধানটি কী করবে, আকর্ষণ বা বিকর্ষণ করবে। অর্থাৎ এই যে ছোট হাতের কিউ আধান, তার উপরে বড় হাতের কিউ আধানের একটি প্রভাব থাকবে। কিন্তু আমি যদি ধীরে ধীরে এই আধানটিকে দূরে নিয়ে যাই, তবে দেখা যাবে একটি নির্দিষ্ট ডিস্টেন্সের পরে আধানটির ওপরে এই আধানের কোনো প্রভাব থাকছে না। অর্থাৎ এই আধানটিকে যখন এই নির্দিষ্ট ডিস্টেন্সের বাইরে নিয়ে যাচ্ছি, তখন একে কিউ আধানটি আর আকর্ষণ বা বিকর্ষণ করতে পারছে না। তাহলে যে অঞ্চলের মধ্যে এই ছোট হাতের কিউ আধানটি থাকলে তার উপরে এই আধানটি প্রভাব বিস্তার করতে পারছে, অর্থাৎ আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করতে পারছে, সেই অঞ্চলটি হচ্ছে এই যে প্রথম আধান বড় হাতের কিউ, তার তড়িৎ ক্ষেত্র। তাহলে তড়িৎ ক্ষেত্রের সংজ্ঞা কী দেওয়া যেতে পারে? কোনো একটি আধানের চারপাশে যে অঞ্চল জুড়ে ওই আধানের প্রভাব দেখা যায়, সেই অঞ্চলটিকে আধানটির তড়িৎ ক্ষেত্র বলা হয়। তাহলে কি হলো, যতদূর পর্যন্ত আধানটির জন্য অন্য কোনো আধান আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে, সেই অঞ্চলটাকে বলা হয় ওই আধানের তড়িৎ ক্ষেত্র। তাহলে এর মধ্যে কোনো অন্য আধান আনলে তাকে এই আধানটি আকর্ষণ বা বিকর্ষণ করতে পারবে, কিন্তু এর বাইরে, তড়িৎ ক্ষেত্রের বাইরে যদি কোনো আধান রাখা যায়, তাকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারবে না। থিওরিটিক্যালি তত্ত্বগতভাবে যে কোনো আধানের তড়িৎ ক্ষেত্র অসীম পর্যন্ত বিস্তৃত থাকে। তার মানে যে কোনো জায়গায় যদি একটি আধানকে রাখা যায়, তাহলে তাকে এই আধানটি আকর্ষণ করতে পারবে। এটা থিওরিটিক্যালি বা তত্ত্বগতভাবে এটা সম্ভব, কিন্তু প্র্যাকটিক্যালি বা বাস্তব ক্ষেত্রে কিন্তু এইটা দেখা যায় না। এক নির্দিষ্ট ডিস্টেন্স বা দূরত্ব অবধি এর প্রভাব দেখা যায়। এই প্র্যাকটিক্যাল আর থিওরিটিক্যাল ডিফারেন্সটা কিন্তু একটু বুঝতে হবে। থিওরিটিক্যালি যে কোনো জায়গায় রাখলে পরেই কিউ আধানটি ওই আধানটিকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারবে, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায় একটা নির্দিষ্ট ডিস্টেন্সের পরে আর সেইটা সম্ভব হয় না। তাহলে কি হলো, এইটা তড়িৎ ক্ষেত্র হলো এই পর্যন্ত, এর বাইরে অসীম হয়ে যাবে। প্র্যাকটিক্যালি যে পর্যন্ত আকর্ষণ করতে পারছে সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্রের বাইরের অংশকে কি বলবো আমরা? অসীম দূরত্ব। যে দূরত্বের জন্য কোনো একটি আধান অন্য আধানকে আর আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করতে পারে না, সেই দূরত্বটিকে বলা হয় অসীম দূরত্ব। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা তীব্রতা বলতে কি বুঝি, সেইটা একটু আলোচনা করি। আমরা দেখেছিলাম যে এইখানে যদি একটা আধান থাকে, কিউ আধান, তাহলে এখান থেকে একটি দূরত্ব আর, এখানে যদি অন্য একটি আধান থাকে কিউ, তাহলে এদের মধ্যে বল কত হয়? এফ ইজ ইকুয়াল টু এসআইতে 1/4πε0। বাতাসে ধরছি আমরা ধরে নিচ্ছি যে বাতাসেই ঘটনাটি ঘটছে। তাহলে Q/r²। এখন এখানে যদি কিউ এর বদলে, এই জায়গায় যদি কিউ এর বদলে কিউ প্রাইম, এখানে কিউ এর বদলে যদি কিউ প্রাইম আধান রাখা যায়, তাহলে এখানে বল কত হবে? বল হবে 1/4πε0 কিউ। এখন কিউ আধান নাই, কিউ প্রাইম আছে, তাহলে কিউ প্রাইম হয়ে যাবে r²। তাহলে এখানে যেরকম আধান রাখি না কেন, কিউ রাখি অথবা কিউ প্রাইম রাখি, 1/4πε0 Q/r², এখানেও দেখো 1/4πε0 Q/r², এই টার্মটি কিন্তু ফিক্সড থাকছে, এই টার্মটি ফিক্সড। তাহলে এখানে
এই যে এক্সট্রা টার্ম যেটা আমরা দেখতে পাচ্ছি সেইটা কি হলো 1/4 পাই এপসিলন নট কিউ বাই আর স্কোয়ার। এই যে এই অংশটি কিন্তু এখানে রাখা চার্জের উপরে ডিপেন্ড করছে না। এই অংশটি কার উপর ডিপেন্ড করছে, যে কিউ এবং এই মধ্যবর্তী ডিস্টেন্স, এই দুটোর উপর ডিপেন্ড করে এই রাশিটি আমরা পাচ্ছি। তাহলে এখানে যে কোনো পরিমাণ চার্জই রাখা যাক না কেন, এই রাশিটি অপরিবর্তিত থাকবে যদি কিউ রাশিটি এবং আর এই দূরত্বটি অপরিবর্তিত থাকে। এই যে রাশিটি, ফিক্সড রাশিটি, এটাকে বলা হয় ইলেকট্রিক ফিল্ড। এটাকেই বলা হয় ইলেকট্রিক ফিল্ড, কার? এই কিউ আধানের জন্য। তাহলে এই যে রাশিটি পেলাম, এই রাশিটিকে কি বলা হয়? কিউ আধানের ইলেকট্রিক ফিল্ড। কোথায়? আর দূরত্বে। সংজ্ঞা কি করে দেব? সংজ্ঞা হচ্ছে এরকম, সংজ্ঞা এখান থেকে আমরা দিতে পারি। এই যে এফ ইজিক্যাল টু 1/4πε0 কিউ ইন্টু কিউ বাই আর স্কোয়ার পেয়েছি। এখানে যদি ছোটো হাতের কিউ আধানটিকে +1 ধরি, ছোটো হাতের কিউ, আমরা এফ ইজিক্যাল টু কিউ পেয়েছি 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার। এখানে কিউ যদি আমরা +1 ধরি, কুলম, 1 কুলম ধরি, তাহলে এফ ইজিক্যাল টু কী হবে? এফ ইজিক্যাল টু হবে 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার ইজিক্যাল টু ই, মানে ইলেকট্রিক ফিল্ড। তাহলে ইলেকট্রিক ফিল্ড বলের সমান কখন হবে? যখন এই যে চার্জটি, এই চার্জটি 1 কুলম হবে, পজিটিভ 1 কুলম চার্জ হবে। এই চার্জটা, এই যে কিউ চার্জ, ছোটো হাতের কিউ চার্জ, যে চার্জটিকে রেখে আমরা বল নির্ণয় করার চেষ্টা করছি, এই চার্জটাকে বলা হয় টেস্ট চার্জ। টেস্ট চার্জ, এটাই কি বলা হয়? টেস্ট চার্জ। আর এইটা হচ্ছে কি? এটা হচ্ছে ফিল্ড চার্জ, মানে এই চার্জটার জন্য ফিল্ড তৈরি হচ্ছে, আর এটাকে আমরা টেস্ট করছি, এর উপর কতখানি বল তৈরি হচ্ছে সেটা আমরা টেস্ট করছি, সেই জন্য এটা হচ্ছে টেস্ট চার্জ, এটা হচ্ছে ফিল্ড চার্জ বা সোর্স চার্জ, এটা হচ্ছে সোর্স চার্জ। কারণ এইটাই সোর্সের মতো কাজ করছে। কার সোর্স? ইলেকট্রিক ফিল্ডের সোর্স, সেই জন্য এটাকে সোর্স চার্জ বা ফিল্ড চার্জ বলা হয়। এটা হচ্ছে টেস্ট চার্জ। এই যে সোর্স চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড তাহলে কী হয়? টেস্ট চার্জ যদি 1 কুলম্ব হয়ে যায় বা ইউনিট চার্জ হয়ে যায়, তাহলে সেটাকে আমরা কি বলবো? ইলেকট্রিক ফিল্ড। তাহলে সংজ্ঞা কী হলো? কোনো চার্জের বা আধানের, এই কোনো চার্জ কোনটা? কিউটি হচ্ছে, কিউ যে এই যে বড় হাতের কিউ সোর্স চার্জ, সেইটা হচ্ছে কোনো চার্জ। কোনো চার্জের তড়িৎ ক্ষেত্রে একক ধনাত্মক আধান রাখলে ধনাত্মক আধানটি যে বল অনুভব করে ওই বল বলতে কুলম বল, এই কথাটা বলে দেওয়া ভালো, যে কুলম বল অনুভব করে, ওই বলকেই প্রথম চার্জটির, মানে এই যে এই চার্জটির প্রথম চার্জ বা সোর্স চার্জটির তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলে। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই ইজিক্যাল টু পেলাম 1/4πε কিউ বাই আর স্কোয়ার। এখন একটা জিনিস বুঝতে হবে যে এফ আর ই একই ধরনের রাশি, এফ এবং ই একই ধরনের রাশি। আমরা জানি এফ মানে বল হচ্ছে একটি ভেক্টর রাশি, তাহলে ই নিজেও একটি ভেক্টর রাশি হবে।
তাহলে ই ভেক্টর রাশি হবে, তাহলে ভেক্টর রাশির দিক কোন দিকে হবে? ভেক্টর রাশির দিক হবে এই যে এই চার্জটি আছে, এই চার্জ থেকে যে যে পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ড বের করতে চাইছি সেই পয়েন্টটিকে যদি আমি যুক্ত করে দিই, এই যে যোগ করে দিলাম, এই যে এটাকে কি বলবো আমরা? এটা বলবো এইখানকার অবস্থান ভেক্টর, আর কে বলবো অবস্থান ভেক্টর। এই অবস্থান ভেক্টরের যে ইউনিট ভেক্টর আর ক্যাপ, সেটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের দিক। তাহলে ইলেকট্রিক ফিল্ডের দিক কোন দিকে হবে? আর ক্যাপ। যেমনভাবে এফ বা বলের দিক হয়েছিল আর ক্যাপ, একইভাবে ইলেকট্রিক ফিল্ডের দিকও কিন্তু আর ক্যাপ হবে। এখানে একটা জিনিস খেয়াল করা দরকার, সেটা হচ্ছে এই কিউ চার্জ। কিউ চার্জটি এখানে আছে, কিউ চার্জ, এবং এখানে আমরা ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করতে চাইছি। এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিকে সংক্ষেপে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ প্রাবল্যও বলা, তড়িৎ ক্ষেত্রও বলা হয়। আর ক্যাপ ভেক্টরটির দিক এই দিকে, আর ক্যাপ ভেক্টরটির দিক এই দিকে, এবং এই ডিস্টেন্সটি হচ্ছে আর, এই ডিস্টেন্সটি আর, আর এই দিকটাকে আমরা কি দিয়ে নির্দেশ করছি? আর ক্যাপ। কিউ যদি পজিটিভ হয়, কিউ যদি পজিটিভ হয়, তাহলে এই বক্সের মধ্যে রাখা রাশিটি কিন্তু পজিটিভ। তাহলে আর ক্যাপ আর ই এর দিক কি হলো? একই দিকে হলো। তাহলে কিউ যদি পজিটিভ আধান হয়, তাহলে ইলেকট্রিক ফিল্ডের দিক কোন দিকে হবে? এই দিকে হবে, কারণ আর ক্যাপের দিক যা, ইলেকট্রিক ফিল্ডের দিকও তাই হবে। তাহলে ইলেকট্রিক ফিল্ডের দিক বাইরের দিকে হবে যদি কিউ পজিটিভ হয়। এখন কিউ যদি নেগেটিভ হয়, তাহলে এই রাশিটি নেগেটিভ হয়ে গেল। আমরা জানি যে একটি ভেক্টরের সামনে যদি কোনো নেগেটিভ রাশি থাকে, তাহলে ইলেকট্রিক ভেক্টর, এই যে ভেক্টর, এর দিক আর এর দিক ঠিক বিপরীত হয়। মানে এরকম ওয়াই ভেক্টর ইজ ইকুয়াল টু যদি -5x ভেক্টর হয়, তাহলে ওয়াই আর এক্সের দিক ঠিক বিপরীত দিকে হয়, এটা আমরা জানি। একইভাবে যদি কিউ রাশিটি নেগেটিভ হয়, তাহলে এই গোটা রাশিটি, ব্র্যাকেটের রাশিটি নেগেটিভ হবে, এবং সেক্ষেত্রে ই এবং আর ক্যাপের দিক বিপরীত দিকে হবে। সুতরাং কিউ যদি নেগেটিভ একটি চার্জ হয়, তাহলে ইলেকট্রিক ফিল্ড ভেতরের দিকে হবে, অর্থাৎ এই দিকে হবে। বোঝা গেল? যদি কিউ পজিটিভ হয়, তাহলে ইলেকট্রিক ফিল্ড বাইরের দিকে হবে, আর যদি কিউ নেগেটিভ হয়, তাহলে ইলেকট্রিক ফিল্ড ভেতরের দিকে হবে। ইলেকট্রিক ফিল্ড আর ফোর্সের মধ্যে একটা ইকুয়েশন, ইলেকট্রিক ফিল্ড, তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বলের মধ্যে ইকুয়েশনটা একটু আমরা দেখে নিই। এফ ইজিক্যাল টু কী পেয়েছি? 1/4 পাই এপসিলন কিউ বাই আর স্কোয়ার আর ক্যাপ, এটা আমরা আগের থেকেই জানি। 1/4 পাই এপসিলন নট কিউ বাই আর স্কোয়ার আর ক্যাপ ইন্টু কিউ, আমরা এইভাবে লিখতে পারি। এখন খেয়াল করলে দেখা যাবে এই যে রাশিটি, এই রাশিটি কি আছে? এই রাশিটি ই ভেক্টর। সুতরাং এইটা ইজিক্যাল টু আমরা লিখতে পারি ই ইন্টু কিউ। এইটা হচ্ছে সম্পর্ক, যে কিউ আধানের জন্য, বড় হাতের কিউ আধানের জন্য কোনো পয়েন্টে, এই বড় হাতের কিউ এর জন্য কোনো পয়েন্টে এইখানে যদি ইলেকট্রিক ফিল্ড ই প্রাইম হয়, এবং এখানে যদি অন্য একটি আধান কিউ প্রাইম রাখা যায়, তাহলে কিউ প্রাইমের উপরে কিউ এর জন্য বল হবে এ প্রাইম ইজ ইকুয়াল টু ই প্রাইম ইন্টু কিউ প্রাইম। মানে এইখানকার ইলেকট্রিক ফিল্ড এবং চার্জের গুণফলটি হচ্ছে এইখানে বলের পরিমাণ। বোঝা গেল? তাহলে বল কি করে বের করতে হবে? ইলেকট্রিক ফিল্ড আর ওই যেখানে ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে সেখানে যে চার্জটা দেওয়া থাকবে, সেই দুটোর গুণফল হচ্ছে ইলেকট্রিক ফোর্সের পরিমাণ। ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু কী পেলাম? ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু পেলাম এফ বাই কিউ। ইলেকট্রিক ফিল্ডের আরেকটি ম্যাথমেটিক্যাল সংজ্ঞা দেওয়া যেতে পারে, গাণিতিক সংজ্ঞা দেওয়া যেতে পারে। সেইটা এই কিউ, গাণিতিক সংজ্ঞা দিতে গেলে আমরা এই কিউ যে আধানটি আছে এটাকে খুব ছোট ধরে নিই। খুব ছোট ধরলে আমরা কি লিখি? লিমিট কিউ টেন্স টু 0, তাই না?
লিমিট কিউ টেন্স টু 0 এফ বাই কিউ। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ম্যাথমেটিক্যাল ডেফিনেশন বা গাণিতিক সংজ্ঞা। তাহলে গাণিতিক সংজ্ঞা কি হলো? ই ইজ ইকুয়াল টু লিমিট কিউ টেন্স টু 0 এফ বাই কিউ। এই যে এতটুকু যে সম্পর্ক পেলাম, এই সম্পর্ক থেকে আমরা ই এর একক এবং মাত্রা বের করতে পারবো। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের একক হবে এফ এর একক বাই কিউ এর একক। এফ এর একক আমরা জানি নিউটন, এসআইতে নিউটন বাই কিউ এর একক হচ্ছে কুলম্ব। তাহলে এসআইতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের একক কী হবে? নিউটন বাই কুলম্ব এসআইতে, এস আই। আর সিজিএসে কী হবে? সিজিএসে হবে ডাইন পার ইএস ইউ। সিজিএস এটা ইউ, সিজিএস। সিজিএসে তাহলে কী হবে? ডাইন পার ইএস ইউ। এসআইতে হবে নিউটন পার কুলম্ব। আর মাত্রা বের করা হোম টাস্ক। মাত্রা নির্ণয়। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের আরও একটি একক আছে, সেটা আমরা পরে যখন বিভব প্রভেদ পড়ব তখন দেখব। আমাদের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সংক্রান্ত প্রথম প্রবলেমটি হলো 100 ইএসইউ শক্তি বিশিষ্ট, মানে 100 ইএসইউ আধান বিশিষ্ট একটি বিন্দু আধান থেকে 10 সেন্টিমিটার দূরে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে সেটা নির্ণয় করতে হবে আমাদেরকে। তাহলে কিউ কত দেওয়া আছে? কিউ দেওয়া আছে 100 ইএসইউ, আর ইজ ইকুয়াল টু 10 সেন্টিমিটার। আমরা জানি ইলেকট্রিক ফিল্ড ই ইজ ইকুয়াল টু সিজিএসে 1/k কিউ বাই আর স্কোয়ার। বাতাসে আছে, তাহলে পরে কে এর ভ্যালু 1 হবে, তাহলে 1/1 কিউ ইজ ইকুয়াল টু 100/10। আমরা ইলেকট্রিক ফিল্ডের একক কি জানি? আমরা জানি ডাইন পার ইএসইউ, এটা স্কোয়ার হবে 10 স্কোয়ার আর স্কোয়ার। তাহলে 100/100 ডাইন পার ইএসইউ ইজ ইকুয়াল টু 1 ডাইন পার ইএসইউ। তাহলে ইলেকট্রিক ফিল্ড কত হলো? 1 ডাইন পার ইএসইউ। এবারের প্রবলেমটি হলো একটি 20 ইএসইউ ঋণাত্মক আধান বায়ুতে একটি 80 ইএসইউ ধনাত্মক আধান থেকে 50 সেন্টিমিটার দূরে অবস্থিত। তাহলে 20 ইএসইউ যে আধানটি আছে সেটি ঋণাত্মক আছে, আর 80 ইএসইউ যে আধানটি আছে সেটি ধনাত্মক আধান আছে। এই দুই আধানের সংযোজক সরলরেখার কোথায় ক্ষেত্র প্রাবল্য শূন্য হবে? তাহলে এই যে এটা হচ্ছে 80 ইএসইউ পজিটিভ আধান, এটা হচ্ছে -20 ইএসইউ, এদের মাঝখানকার ডিস্টেন্স হচ্ছে 50 সেন্টিমিটার। এখন বের করতে হবে যে এদের সংযোজক সরলরেখা, এইটা হচ্ছে সংযোজক সরলরেখা, এই যে চলে গেছে। এই সরলরেখার উপর কোথায়, কোন বিন্দুতে এই দুটি আধানের জন্য মোট ক্ষেত্র প্রাবল্য শূন্য হবে? যেহেতু ক্ষেত্র প্রাবল্য একটি ভেক্টর রাশি, তাহলে যে বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য শূন্য হবে সেই বিন্দুতে কি হবে? যে বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য শূন্য হবে সেই বিন্দুতে একটি আধানের জন্য প্রাবল্য যেদিকে হবে অন্যটির জন্য ঠিক বিপরীত দিকে হবে এবং সমান হবে, তবেই ওই জায়গায় মোট প্রাবল্য শূন্য হবে, তাই তো? তাহলে মোট প্রাবল্য শূন্য হতে গেলে কি হতে হবে? দুটি আধানের জন্য, এই যে 80 ইএসইউ এবং -20 ইএসইউ, এই দুটি আধানের জন্য ওই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য আলাদা আলাদাভাবে সমান হতে হবে, কিন্তু বিপরীত দিকে হতে হবে। এই যে মাঝখানকার যে অংশটা, মাঝখানে যে সরলরেখাটি আছে, সেই সরলরেখার উপর যে কোনো জায়গায়, যে কোনো বিন্দুতে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো যে পজিটিভ 80 ইএসইউ এর জন্য যে ক্ষেত্র প্রাবল্য হবে তার দিক হবে এই দিকে, কারণ পজিটিভ থেকে ক্ষেত্র প্রাবল্য কোন দিকে হয়? দূরের দিকে হয়। আমরা আগে পড়েছি ক্ষেত্র প্রাবল্য পজিটিভ থেকে দূরের দিকে হয়। তাহলে এইখানে কিন্তু এই দিকে হবে যে কোনো বিন্দুতে, এই মাঝখানে যে কোনো বিন্দুতে নিয়ে নিলে পরে 80 ইএসইউ এর জন্য ক্ষেত্র প্রাবল্যের দিক হবে এই দিকে, আর 20 ইএসইউ এর জন্য ক্ষেত্র প্রাবল্যের দিক হবে ঠিক একই দিকে, কারণ 20 ইএসইউ মাইনাস আছে। আমরা জানি যে মাইনাস যে আধান হয় তার জন্য ক্ষেত্র প্রাবল্যের দিক আধানের দিকে হয়। তাহলে
-20 ESU এর জন্য ক্ষেত্রপ্রাবল্যের দিক এই দিকে হবে, আর 80 ESU এর জন্য ক্ষেত্রপ্রাবল্যের দিক এই দিকে হবে। তাহলে এই মাঝখানকার যে কোনো পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি যে ক্ষেত্রপ্রাবল্য, এটার জন্য যে ক্ষেত্রপ্রাবল্য হচ্ছে, এটার জন্য ক্ষেত্রপ্রাবল্য যা হচ্ছে তারা একই দিকে হচ্ছে। সুতরাং এদের যে ক্ষেত্রপ্রাবল্যের মোট হবে বা লব্ধি হবে সেটা শূন্য হবে না, দুটো যোগ হয়ে যাবে। সুতরাং মাঝখানে কোথাও আমরা শূন্য ক্ষেত্র প্রাবল্য পাবো না। তাহলে কোথায় পাবো? হয় এই দিকে পাবো, না হলে এই দিকে পাবো। হয় এদিকে পাবো, না হলে এদিকে পাবো। এখন দেখতে হবে এদিকে হবে না এদিকে হবে। এটা বেশি আধান আছে, এই টিএসইউ বেশি আছে। আমরা যদি এইখানে কোথাও মানে এদিকে কল্পনা করি, তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা এই টিএসইউ এর কাছে না 20 ESU এর কাছে? এই টিএসইউ এর কাছে। যখন এই টিএসইউ এর কাছে হবে, তাহলে এই টিএসইউ এর জন্য কিন্তু এর ক্ষেত্র প্রাবল্য 20 ESU এর থেকে বেশি হবে। যদিও এখানে দিক কি আছে? এর জন্য দিক এদিকে, এর জন্য দিক এদিকে, তাহলে বিপরীত দিকে দিক আছে। ক্ষেত্র প্রাবল্যের দিক দুটো আধানের জন্য বিপরীত দিকে, কিন্তু এই আধানের জন্য এখানে ক্ষেত্র প্রাবল্যের মান অনেক বেশি হবে। এখানে যে এদিকে যে কোনো জায়গায় আমরা যদি নিয়ে নিই পয়েন্টটা, তাহলে মান অনেক বেশি হয়ে যাবে। কারণ আমরা জানি ক্ষেত্র প্রাবল্য ই ইজ ইকুয়াল টু 1/k Q/r²। এদিকে কোনো বিন্দুতে কিউ কত হবে? এইটার জন্য কিউ হবে 80, আর আর কত হবে? আর যদি আমরা এটা কিছু ধরি, এক্স ধরি, এক্স নয়, এক্স ধরেছি ওদিকে, ওয়াই ধরি, তাহলে এটা 80/y² হবে। আর এর জন্য ক্ষেত্র প্রাবল্য কত হবে? এর জন্য হবে 20/50 + y। তাহলে এর জন্য কত হলো? এর জন্য হলো 80/y²। আর এই -20-র জন্য ক্ষেত্র প্রাবল্য কত হবে? হবে 20/y + 50²। তাহলে এই দুটোর মধ্যে এর ওপরের অংশ মানে নিউমেরেটর বা লব যেটা আছে, লব বড়, দুটোর মধ্যে এর লব বড়, কিন্তু এর হর ছোট, তাই না? y² ইজ লেস দেন y + 50²। তাহলে এর হর বড়, লব ছোট, তাহলে এইটা এই রাশিটির থেকে সবসময় কী হবে? বড় হবে, অনেক বড় হবে। তাহলে এই দুটোর মান কখনো সমান হতে পারে না। সুতরাং এদিকে যে কোনো পয়েন্টে নিলে পরে এর জন্য ক্ষেত্র প্রাবল্যের মান এর জন্য ক্ষেত্র প্রাবল্যের থেকে বেশি হবে। সুতরাং এদিকে পয়েন্টটা হতে পারবে না। পয়েন্টটা কোন দিকে হবে? এই দিকে হবে। তাহলে এই আমি ধরে নিচ্ছি যে এই যে 20 ESU আছে, এখান থেকে এক্স দূরত্বে ক্ষেত্র প্রাবল্য শূন্য হবে। এই এক্স দূরত্বে ক্ষেত্র প্রাবল্য শূন্য হবে। এখন এই এক্সের ভ্যালুটা আমাকে বের করতে হবে। এই পয়েন্টে 20 ESU আধানের জন্য ক্ষেত্র প্রাবল্য কত হবে? ক্ষেত্র প্রাবল্য এই দিকে হবে এবং মান হবে, আমরা ধরে নিচ্ছি E1 ইজ ইকুয়াল টু 20, 1/k ইজ ইকুয়াল টু 1 হবে। কে বাতাসে আছে, তাহলে k ইজ ইকুয়াল টু 1 হবে। তাহলে 20/x²। কারণ এই দূরত্বটা এক্স, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব এক্স, তাহলে 20/x²। আর এই পয়েন্টের জন্য ক্ষেত্র প্রাবল্য কোন দিকে হবে? এই দিকে হবে, কারণ পজিটিভ চার্জ আছে, দূরের দিকে ঠেলে দেবে এদিকে। তাহলে এদিকে ক্ষেত্র প্রাবল্য হবে এটার জন্য, আর এটার জন্য এদিকে হবে, কারণ নেগেটিভ চার্জ নিজের দিকে টানবে। তাহলে E2 ইজ ইকুয়াল টু 80/x + 50, কারণ এই ডিস্টেন্সটা এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স 50 + x, তাহলে 50 + x²। এখন আমরা বলেছি এই দুটো বিপরীত কিন্তু সমান। বিপরীত তো দেখতেই পাচ্ছি বিপরীত দিকে হচ্ছে, এদের মান কিন্তু সমান হবে। তাহলে মান সমান হলে কি হবে? মান সমান হলে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে 20/x² ইজ ইকুয়াল টু 80/x + 50²। এখান থেকে কেটে গেলে পরে 4, উল্টে দিলে পরে x², 4x² ইজ ইকুয়াল টু x + 50²। ঠিক আছে, রুট ওভার করলে 2x ইজ ইকুয়াল টু কী হবে? x + 50। তাহলে x ইজ ইকুয়াল টু কত পেলাম? 50।
তাহলে কত দূরে হতে হবে? -20 যে ইএসইউ আধান আছে তার থেকে 50 সেন্টিমিটার দূরে হতে হবে। কোন দিকে? যেদিকে 80 ইএসইউ আধান আছে তার বিপরীত দিকে হতে হবে। তাহলে -20 ইএসইউ আধানের থেকে 50 সেন্টিমিটার দূরে যেদিকে 80 ইএসইউ আধান আছে তার বিপরীত দিকে পয়েন্টে মোট ক্ষেত্রফল বললে 0 হবে। এটা আমরা বের করলাম। আমরা এখন যে অঙ্কটা করব সেটাতে বলা হচ্ছে 80 mg ভরের, mg মানে হচ্ছে মিলিগ্রাম, ভরের একটি বল 2 × 10⁻⁸ কুলম্ব আধান বহন করে। এই যে এই বলটি, বল মানে গোলক আর কি, তার ভর m = 80 mg। এই যে 80 mg, 80 mgকে প্রথমে কেজিতে করে নিয়েছি, 10⁻⁶ দিয়ে গুণ করতে হয় মিলিগ্রাম থেকে কেজি করতে গেলে। কেজিতে কেন করলাম? এসআইতে আছে, কুলম্ব, নিউটন পার কুলম্ব এগুলো সব এসআইতে আছে, সেই জন্য এসআইতে করার জন্য 80 × 10⁻⁶ দিয়ে গুণ করে কেজিতে করে নিয়েছি। বলছে চার্জ হচ্ছে 2 × 10⁻⁸, Q = 2 × 10⁻⁸ কুলম্ব। এখন এইটাকে একটি অনুভূমিক তড়িৎ ক্ষেত্রে রাখা আছে, কত? 2 × 10⁴ নিউটন পার। তাহলে অনুভূমিক দিকে মানে এক্সের দিকে কতখানি ইলেকট্রিক ফিল্ড আছে বলে দেওয়া আছে, 2 × 10⁴ নিউটন পার কুলম্ব। অনুভূমিক মানে এক্সের দিকে। তাহলে এখানে বল কত হবে? E × Q, চার্জ দিয়ে ইলেকট্রিক ফিল্ডকে গুণ করলে বল পাই, আমরা আগে দেখেছি। এখন এর ভরের জন্য আরেকটা বল কাজ করবে নিচের দিকে, ওর ওজন mg, m মানে হচ্ছে বল, ভর, আর g হচ্ছে অভিকর্ষ ত্বরণ 9.8। এখানে সুতরাং একটা টান থাকবে T। এই টান যে থাকবে, এই টানের দুখানা উপাংশ থাকবে, একটা হচ্ছে T cos θ উপরের দিকে আর একটা T sin θ এদিকে। এই অ্যাঙ্গেলটা আমরা ধরে নিয়েছি থিটা। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও একান্তর কোণ বলে থিটা হবে। এদিককার উপাংশ তাহলে T cos θ, এদিককারটা T sin θ। এই বলটিকে যদি এই সব বলগুলির প্রভাবে স্থির থাকতে হয় তাহলে এই যে এদিককার যে উপাংশটা আছে T sin θ এর সঙ্গে EQ কে সমান হতে হবে, আর এদিকে যে T cos θ আছে তার সঙ্গে mg কে সমান হতে হবে। তাহলে কি পেলাম? T cos θ = mg আর T sin θ = EQ। এখন এই 2 নম্বরকে 1 নম্বর দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে tan θ = EQ/mg। ভ্যালুগুলো বসিয়ে যদি আমরা এই যে EQ আর mgর ভ্যালু যদি বসিয়ে আমরা ক্যালকুলেশন করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে 25/49। তাহলে থিটা = কী পাবো? থিটা = এই tan ইনভার্স 25/49 করলে পরে 27 ডিগ্রি পাবো। আর টি কী করে পাবো? টি এখান থেকে এই সমীকরণ থেকে পাবো টি mg/cos θ। এম এর ভ্যালু 80 × 10⁻⁶, জি এর ভ্যালু 9.8, আর cos θর ভ্যালু এই থিটার জায়গায় 27 ডিগ্রি বসালেই যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে এইরকম 8.8 × 10⁻⁴ নিউটন। তাহলে আমরা থিটা যে অ্যাঙ্গেলটা তৈরি করবে এবং সুতার টান এই দুটোই বের করে ফেলেছি।